3 মাসের বাচ্চাকে কোলে নিয়ে ডিভোর্স পেপার হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রাইমা। আজকে নাকি তার স্বামীর দ্বিতীয় বিয়ে, অথচ সে জানেই না। ডিভোর্স পেপারের দিকে তাকিয়ে ভাবে, তার এতদিনের শত কষ্ট অপমান সহ্য করেও তৈরি সংসারে অবশেষে এই ফল পেল সে। এই সংসার কবেই বা আমার ছিল। এইদিকে তার স্বামী আরেফিন তাকে তাড়া দিচ্ছে জলদি ডিভোর্স পেপারে সাইন করার জন্য। আর এক প্রকার না পেরে বলে, দেখো রাইমা, আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। আমি দীপাকে ভালোবাসি, আর বাড়ির সবাইও আমাদের ভালোভাবে মেনে নিয়েছে। ওর সাথে নতুনভাবে সবটা শুরু করতে চাই। তবে চিন্তা করিও না, আমি রাইসার সব খসড়াপাতি নিব। টেবিলে রাখা টাকাগুলো দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, এখানে ক্যাবিনেট 3 লাখ আছে, এগুলো নিয়ে প্লিজ আমাকে মুক্তি দাও। আমার জীবনে আর ঝামেলা করিও না। এমনিতেও তোমার জন্য কম অশান্তি হই নাই বাড়িতে। এটা শোনার পর একটা তাচ্ছিল্য হাসি দিয়ে মনে মনে বললাম, আমি সব অশান্তির কারণ। আসলেই তো আমি সব অশান্তির কারণ। এতদিনেও কারো মন জয় করতে পারিনি। এরপর নিজের সন্তানের দিকে একবার তাকিয়ে আর কোনো কিছু চিন্তা না করেই সাইন করে দিলাম। তখনই আরেফিনের মা এসে মুখ বাঁকিয়ে বিষে ভরা মন নিয়ে খোসা দিয়ে বলল, কিরে, দেখছিস তো আমার নতুন বউমাকে? তোর মতো অশিক্ষিত খ্যাত ফকিন্নি না। সে যেমন সুন্দরী মডার্ন তেমনি শিক্ষিত। ওনার চোখে মুখে কেমন একটা চকচকে ভাব, যেন হীরার খনি পেয়েছে। পরপরই আরিফিনের দিকে তাকিয়ে বলে, এই অপায়াকে এখনই এ বাড়ি থেকে বের কর, নয়তো শুভ কাজে এর নজর পড়বে। আমি চাই না আজকে খুশির দিনে এই ফকিন্নি এখানে থাকুক। কিন্তু আরেফিন বিরক্তির সাথে সেটা নাকচ করে বলে, মা, আজকে রাতটা থাকতে দাও। এত রাতে কোথায় যাবে? কালকে সকালে না হয় চলে যাবে। কথা শেষ হওয়ার আগেই রাইমা বলে, তার দরকার নেই, অনেক দয়া করেছেন আমার উপর, আর কোনো দয়া করার প্রয়োজন নেই বলে সবার দিকে তাকাতে তাকাতে নিজের ছোট ননদের ওপর চোখ আটকে যায়। সবার কাছে রাইমার বিরক্তির কারণ হলে একমাত্র সুহানির কাছে সে ভালোবাসার মানুষ। মেয়েটা কেমন ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে, সাথে চোখে আছে কিছু করতে না পারার চরম অসহায়ত্ব। আর কোনো কিছু না ভেবে সাথে সাথে বেরিয়ে যেতে গেলে পিছন থেকে আরেফিন ডেকে ওঠে। রাইমা থামকালো। এক মুহূর্তের জন্য মনে হয়েছে আরেফিন হয়তো তাকে আটকিয়ে বলবে, যেও না, আমরা আবার একসাথে থাকব। কিন্তু তাকে পুনরায় হতাশ করে বলল, ক্যাবিনেট টাকাটা নিয়ে যাও, দরকার হবে। রাইমা একবার পিছনে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, যাকে ছেড়ে দিয়েছেন তাকে নিয়ে এত চিন্তা করবেন না। এই টাকাগুলো আমি আপনার দ্বিতীয় বিয়ের উপহার হিসেবে দিয়ে দিলাম। ভালোবাসার মানুষটিকে নিয়ে সুখী হন। দোয়া করিয়েন আমার কিংবা আমার মেয়ের দীর্ঘশ্বাস যেন আপনাদের উপর না পড়তে। এটা শুনে আরেফিন এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে। রাইমার দিকে বিরস চোখে তাকিয়ে বলে, অভিশাপ দিচ্ছ? তখনই রাইমা একটা চোখে এক অসহায়ত্ব বেদনা নিয়ে অট্টহাসি দিয়ে উঠে বলে, তোমার তাহলে অভিশাপেরও ভয় আছে? আমি তো ভাবলাম এগুলো তোমার মধ্যে নেই, থাকলে তো আর এসব করতে না। যাই হোক, তোমাকে কোনো অভিশাপ আমি দেব না, কিন্তু মনে রেখো, রুহের হায়া বলেও একটা জিনিস আছে। তোমার বিচার ওপরে যে আছে সেই সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলাম। আমি মনে করি তিনি তোমার যথাযথ বিচার করবেন। এটা বলে সে এক মুহূর্তের জন্য না থেকে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। নিস্তব্ধ রাতে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে আসে রাইমা। নিস্তব্ধ রাত মকসফল শহরটাকে এক অদ্ভুত মায়ায় ঢেকে রাখে। দিনের ব্যস্ততা থেমে গেলে শহরের রাস্তা, দালান আর অলিগলিগুলো যেন গভীর শ্বাস নেয়। বাতিগুলোর ম্লান আলোয় পুরনো
ইটের দেওয়ালে ছায়ারা নীরবে গল্প বলে, যেন অতীত আর বর্তমান মুখোমুখি বসে আছে। দূরে কোনো জানালায় জেগে থাকা একাকী আলো, কোথাও আবার বন্ধ দরজার আড়ালে ঘুমন্ত স্বপ্ন। এই শহরে রাত কথা বলে না, তবু অনেক কিছু বলা যায়। নিস্তব্ধতার ভেতরেই মকসফল শহর নিজের সত্যটা সবচেয়ে স্পষ্ট করে তোলে। কিন্তু এই শহরটাই যেন এখন রাইমার কাছে বিষাদে ভরা। বাইরে এসে দেখে তেমন কিছুই নাই, দোকানপাট সব বন্ধ। মাঝে মাঝে দুই একটা গাড়ি যাচ্ছে। রাইমা ফোন বের করে কাঙ্ক্ষিত নম্বরটি খুঁজে পেয়ে কল দেয় সেই নম্বরটিতে। ওপাশে রিং পড়তেছে, কিন্তু কেউ কল রিসিভ করতেছে না। বারবার চেষ্টা করায় অবশেষে সেই কাঙ্ক্ষিত মানুষটি কল রিসিভ করতেই রাইমা ডুগরে কেঁদে উঠে বলে, খালা, তোমার বাসায় কিছুদিনের জন্য আমার জায়গা হবে। এটা শুনে ওই পাশের মানুষটি হয়তো কিছু বুঝেছে, কিন্তু তাও রাগান্বিত গলায় বলে উঠল, এটা কি ধরনের কথা শোনা? আমি তোমাকে আমার বাসায় জায়গা দিতে পারবো না, এটা ভাবলে কীভাবে? আমি তো তোকে সারা জীবনের এখানে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু তোর ওই হারামি বাপি তো আনতে দেয় নাই। যাই হোক, এইসব চিন্তা না চলে আয় এখানে। এত রাতে এত দূর আসা তো আর সম্ভব না। বিপদ আপদের সম্ভাবনা বেশি। আজকে রাতটা আশেপাশে কোথাও ম্যানেজ কর, কালকে সকালে রওনা দিস। আমি কাউকে স্টেশনে পাঠিয়ে দেব। খালার কলটা কেটে তার কলেজ জীবনের একজন বান্ধবীকে কল করে। রিসিভ হতেই ওপাশ থেকে বলে, বাপরে বাপ, এতদিন পর কেমনে মনে পড়লো তোর ওই হারামি জামাই শাশুড়ি আবার দেখে নাই তো? পরপরই একটা অট্ট হাসি দেয় মেয়েটি, কিন্তু তার হাসিতে এক বালতি পানি ঢেলে রাইমা বলে, আমার ডিভোর্স হয়ে গেছে। এটা শুনে মেয়েটি থতমত খেয়ে যায়। এরপরই আমার দাঁত খিঁচিয়ে বলে, আমি জানতাম হারামজাদা তোর সাথে টিকবে না। ওই যে কথাই আছে না, কুকুরের পেটে ঘি হজম হয় না। তাই তুই এখন কোথায়? এখনও কি ওই বাড়িতে পড়ে আসিস নাকি? এটা শোনার পর রাইমা একটা দীর্ঘশ্বাস ফেলে, একটু চুপ থেকে বলে, না, আমি এখন রাস্তায়। কাল সকালে খালার কাছে চলে যাব। আজকে রাত কি তোদের বাড়িতে থাকতে দিবি? বুঝিস তো মেয়েটাকে নিয়ে এই শীতের মধ্যে কোথায় থাকবো। ওই পাশ থেকে মেয়েটি বলে, আরে এটা বলিস না, তুই কোথায় বল, আমি আসতেছি। তখনই তড়িঘড়ি করে রাইমা বলল, আসিস না, আমি আসতে পারবো। মেয়েটি, ওকে, কোনো বিপদে পড়লে তৎক্ষণাৎ কল করিস আর সাবধানে আসিস বলে কল কেটে দেয়। এইদিকে রাইমা একটা সিএনজি ধরে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এক সময় গ্রামের এক চঞ্চল চড়ি ছিল রাইমা। ভীষণ দানপিটে মারকুটে টাইপ ছিল। আজকে সেই মেয়েটি যেন পুরো সমুদ্রের মতো শান্ত আর পাহাড়ের মতো স্থির হয়ে গেছে। সময় পরিস্থিতি যেন এভাবেই বদলে দেয়। পুরো নাম রাইমা শিকদার। বাবা গ্রামে একটি হাই স্কুলের টিচার ছিল। টাকা পয়সা কম থাকলেও তাদের সংসারে সুখের কমতি ছিল না। কিন্তু হঠাৎ সব বদলে গেল। রাইমার মা তার দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে বাচ্চা সহই মারা গেল। এরপর থেকে বাবাও যেন পুরো বদলে গেল। কথায় আছে, মা মরলে নাকি বাপ তালই হয়ে যায়। সেটাই হয়েছে। বাবা ছোট্ট রাইমাকে চাচির কাছে দিয়ে রাইমার খালা তানিয়া বেগম বার কয়েক নিতে চাইলেও তিনি দেন নাই। হয়তো ভাবলেন তার ভাইয়ের কাছেই ভালো থাকবে মেয়েটা। রাইমার অভাব অনটনে থাকা চাচা চাচিও কিছু টাকা পাওয়ার লোভে নিয়ে নেয়, তবে সুখ শান্তি কখনো দেয় নাই। বাসার সব কাজ ছোট রাইমাকে দিয়ে করাতো। একটু ভুল হলেই মারধর করতো, ঠিকমতো খাবার দিত না, আর ভয় দেখিয়ে বলতো তার বাবাকে বলে দিলে তাকে আরও বেশি মারবে। সেই ভয়ে বাবা কয়েকবার আসলেও ছোট্ট রাইমা বলতো না। এরপরই আসলো সেই এক কালো দিনগুলো।
রাইমা সবে এইচএসসি পাশ করে ভীষণ মেধাবী। রাইমার ইচ্ছে ছিল সে ডাক্তার পড়বে, সেটার জন্য প্রস্তুতিও নেওয়ার কথা ছিল। কিন্তু রাইমার চাচি আরিফিনের বউ করার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আরিফিন ছিল রাইমার চাচির দূর সম্পর্কের ভাতিজা। রাইমার বাবাকে চাচি একটু বাড়িয়ে বুঝিয়ে বলে ছেলে শিক্ষিত, অফিসে ভালো চাকরি করে, মোটামুটি টাকা পয়সাও আছে, আর দেখতেও তেমন খারাপ না। এত ভালো সম্বন্ধ নেই আজকাল মরা মেয়ের জন্য পাওয়া যায় নাকি। শুনে রাইমার বাবা এক বাক্যে রাজি হয়ে যায়। এই রাইমাকে বললে সে ঘরে একা একা কেঁদে কুটে একাকার, কিন্তু এটা ছাড়ার চেয়ে আর উপায় নাই। চাচা চাচিও বা আর কয়দিন রাখবে, এইদিকে তাদের মেয়েগুলোও বড় হচ্ছে, তাই ডাক্তারি পড়তে চাওয়ার স্বপ্ন ভঙ্গ। রাইমারও রাজি হয়ে যায় আরেফিনের সাথে বিয়ে। চট্টগ্রামের শহরের সকালে হালকা কুয়াশার ঢাকা রাস্তা ধুলোয় ভিজে থাকা গাছের ছায়া খেলা করছে, আর হাওয়ার সমুদ্রে মিষ্টি লবণের গন্ধ ভেসে আসে। বড় বড় বিল্ডিং আর সরু রাস্তার মিললে শহর যেন একটি জীবন্ত নকশা। ব্যস্ত বাজারের মধ্যে দিয়ে অটোরিকশা, ছোট ট্রাক আর সাইকেলের শোরগোল মিশে এক রিদম তৈরি করছে। বাজারের ছায়া আর রাস্তার ধোঁয়াও শহরের প্রাণ লুকিয়ে নেয়। চট্টগ্রামের চমক পদ রং, আলো আর মানুষের অদম্য গতিশীলতা যেন সব কিছুকে ছুঁয়ে যায়। সাগরের দিক দিয়ে হালকা বাতাস বইছে, আর পাহাড়ের দূরের রূপ শহরকে ঘিরে এক নিখুঁত ব্যালেন্স দিচ্ছে। শহুরে জীবন, হট্টগোল আর নীরব শীতলতা, সব কিছু মিলিয়ে চট্টগ্রাম যেন গল্পের এক জীবন্ত চরিত্র। সেখানেই রাস্তার ওপর ফেলে এক লোক পিঠাতে আছে চট্টগ্রাম শহরের নবনির্বাচিত মেয়র আরসালান চৌধুরী। রাতের বেলায় হলেও মানুষের জনসমাগম যেন কম হয় নাই। তবে কারোরই সাহস এগিয়ে কিছু বলার বা থামানোর। মারতে মারতে এক পর্যায়ে আরসালান লোকটির চোয়াল শক্ত করে ধরে বলে, শুয়োরের বাচ্চা, তোর লজ্জা করে না মেয়ের বয়সী একটা মেয়ের গায়ে হাত দিতে? বুইড়া হয়ে গেছিস, তাও এখনো কামনা কমেনি তোর? এই তোদের মতো লুচ্চা বুইড়াদের আমরা কিছু করলেই তখন দোষ হয়ে যায় আমাদের। কিন্তু দেখে না তোরা কীরকম জানোয়ার? তোকে ওয়ার্নিং দিই নাই আমি? বল দিই নাই, তাও শুধরাস নাই কেন? আর কখনো কোনো মেয়ের গায়ে হাত দিবি? হাত দিতে হবে না, তোর হাতটাই আমি ভেঙে ফেলবো আজ। বলেই লোকটির হাত হকি স্টিকটা দিয়ে জোরে একটা বাড়ি মারে। লোকটি আর্তনাদ পুরো শহর জুড়ে যেন ভেসে উঠেছে। লোকটিকে আধমরা করে আরসালান বাকিদের উদ্দেশ্যে বলে, চল, অনেক হয়েছে। আরসালান ঘরের সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখে তার মা তানিয়া বেগম সোফায় বসে জিমাচ্ছে। এক ব্রু কুঁচকে চিন্তা করে, কি হলো, মা তো এখনো জেগে থাকা না? তাহলে হঠাৎ কি এমন জরুরি পড়ল যে এখনো জেগে আছে? এক পা করে এগিয়ে পাশে বসে তাকে হালকা করে ডাকে। চোখ খুলতেই তানিয়া বেগম নিজের ছেলের দিকে তাকায়, দেখে একবার ঘড়ির দিকে তাকায়, আবার তার ছেলের দিকে তাকায়। সত্যি তো তার ছেলেই বিস্ময়ে বলে, কি রে, আজকে এত তাড়াতাড়ি কিভাবে আসছিস? তোকে তো এত তাড়াতাড়ি পাওয়ার দুষ্কর। আরসালান আমতা আমতা করে বলে, আসলে মা, বুঝই তো কত কাজ থাকে। তার এই কথায় তানিয়া বেগম হই করে বলে, হ্যাঁ জানি জানি, তোর আর কি কাজ? ওই মারপিট করার তো তোর কাজ। তানিয়া বেগমের এই কথায় আরসালান বলে ওঠে, মা, তুমি শুধু মারপিটগুলোই কেন দেখো, আমার ভালো কাজগুলোও তো দেখতে পারো। এরপর তানিয়া বেগমের দিকে তাকিয়ে বলে, এবার বলো, এখনও জেগে আছো কেন? ডাক্তার বলেছে তোমাকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে, আর তুমি এখনও জেগে আছো? কি এমন জরুরি দরকার পড়লো যে সকালে বলা যেত না? পরপরই তানিয়া বেগম রাগান্বিত কণ্ঠে আক্ষেপ মিশিয়ে বলে, তোকে সকালে
পাওয়াই যায়। সূর্য ওঠার আগেই তো তুই বাড়ি থেকে হাওয়া হয়ে যাস। কয়েক ঘন্টার জন্য বাসায় কেন আসিস বুঝি না। ওটাও বাইরে কাটিয়ে দিলেই তো পারিস। কিন্তু ওনার কথার প্রেক্ষিতে এবার আরসালান বলে, হয়েছে মা, আমাকে বকাবকি পরে করো, এবার আসল কথাটা তো বলো। আরসালানের কথার বিপরীতে এবার আর কোনো রং না করে তানিয়া বেগম সোজাসুজি বলে, কালকে তোকে একবার রেল স্টেশনে যেতে হবে। আমার বোনজি আসছে, ও এখানের কিছুই চেনে না, জানিস তো এখানে আগে কখনো আসেনি। তা ওকে স্টেশন থেকে নিয়ে সোজা বাসায় চলে আসবি। তার এই কথায় আরসালান মন দিয়ে শুনে তারপর বলল, মা, আমার অনেক কাজ আছে, আমি পারবো না, তুমি অনিকে পাঠাও। আমি গেলেও যা, সে গলেও তা। কিন্তু কথা শোনার সাথে সাথে তানিয়া বেগম আবারও রেগে উঠে বলে, অনি বাসায় নাই, সে বন্ধুদের সাথে ট্যুরে গেছে। এগুলো তো জানিস না, জানবি কিভাবে? সারাদিন রাত তো কাটিয়ে দিস বাইরে বাইরে। সে থাকলে কি আর তোকে বলতে হতো? আর তোর ওই কাজ, ওটা তো সারা জীবনই থাকবে। এইসব কথা আমি শুনতে চাই না। কালকেই যাবি বলে দিলাম, আমি নয়তো এক ফোঁটা পানিও আমায় তুলব না। বলেই তিনি সেখান থেকে নিজের রুমে চলে যায়। আরসালানও দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে ভাবে, যেখানে পুরো শহর আমার কথার ওপর কথা বলতে পারে না, সেখানে আমি মেয়র হয়ে নিজের ঘরেই ভেজা বিড়াল। এভাবে বিড়বিড় করতে করতে চলে যায়। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে মায়ের ঘরে যায়। এগিয়ে দেখে তার মায়ের পাশে নিজের ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে আছে। ছোট্ট বুকটা নিয়মিত ওঠানামা করছে, যেন পৃথিবীর সব ঝড় থেকে আলাদা এক শান্ত সমুদ্র। ছোট্ট ছেলেটার কপালে থাকা চুল সরিয়ে দিতে গিয়ে তার আঙুল থমকে যায়। এই নিষ্পাপ মুখটাই তাকে শক্ত করে রাখে, আবার ভেতরটা নরম করে দেয়। বাইরের পৃথিবী যতই কঠিন হোক, এই ঘুমন্ত মুখের পাশে দাঁড়ালে আরসালান মনে মনে প্রতিজ্ঞা করে, সে সব লড়াই জিতবে। শুধু এই শান্ত নিঃশ্বাসটুকু অক্ষত রাখার জন্য। পরপরই নিজের ছেলেটির কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে আসে। এদিকে রাইমা নিজের বান্ধবীর রুমে বসে কোলে নিয়ে নিজের মেয়েটার কান্না থামানোর চেষ্টায় আছে। কিছুক্ষণ আগে ঘুম ভাঙলে আশা কোলে নেয়, আর নেওয়ার সাথে সাথে কান্না করে দেয়। সেটা দেখে আশা ক্ষিপ্ত ভঙ্গিতে রাইমার কাছে নিয়ে বলে, কিরে, তোর মেয়ের কি আমাকে পছন্দ হয়নি নাকি? আমি কি দেখতে কোনো রাক্ষসী ডাইনির মতো নাকি? ঘন্টা খানেকে আগে আশার বাসায় আসলাম। আসার সময় মনে কত কিছু আসছে। আশার বাবা মা কি না কি ভাবে এরকম ডিভোর্সি মেয়েদের নিয়ে, তো সমাজে আবার বিরূপ ধারণা। পরে ভাবলাম এক রাতেই তো ব্যাপার, করলে করবে। কিন্তু আমার সেই ভাবনায় বাটা পড়ে যায় তখন, যখন দেখি আশার মা হাসি খুশি মুখে দরজা খুলে দেখতেই বলে, যাক তুমি আসছো। আমি আরও ভাবলাম রাস্তায় কোনো বিবাদ হলো নাকি। এসো মা এসো। পরপরই তিনি চিৎকার করে উঠে বলে, এই আশা দেখ, রাইমা এসেছে। এরপর আবার আমার দিকে তাকিয়ে বলে, আশার মুখে তোমার কথা শুনলাম, এখানে এসে মনে কোনো দ্বিধা রেখো না, নিজের বাড়ি মনে করো। এরপর তিনি আমার ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে বলে, মাশাআল্লাহ, তোমার মেয়ে তো একেবারে তোমার মতোই হয়েছে। এইদিকে আশা আসার সাথে সাথেই তিনি আশাকে তাড়া দিয়ে বলে, যা রাইমাকে ঘরে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আন, আমি খাবার বাড়তেছি। আশা আমাকে ঘরে নিয়ে যায়। ঘরে গিয়ে মেয়েকে বিছানায় শুয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি আশা আমার ঘুমন্ত মেয়ের সাথে কিছু করার চেষ্টা করে। একবার ওর ছোট ছোট হাতগুলো ধরে, একবার ওর মুখটা ধরে, পরপরই আবার নাক ধরে, এভাবেই চলতে থাকে। আমাকে দেখে বলে, তোর হয়ে গেছে, যা ডাইনিং রুমে যা, মা আছে ওইখানে, তোর মেয়ের ঘুম ভাঙার আগেই খেয়ে নে। আনি একটু ইতস্ত করে ডাইনিং রুমে আসতে আশার মা ধরে টেবিলে বসিয়ে একের পর প্লেটে
একের পর এক খাবার বেড়ে দেয়। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আন্টি, আমি এত কিছু খেতে পারবো না। পরপরই উনি নরম সুরে বলে, এটা বললে তো চলবে না মা, তুমি তো একা নও, তোমার মেয়েও এখন তোমার থেকে নিজের খাবার খায়। তুমি এতটুকু খেলে সে ঠিকভাবে খাবার পাবে কোথায় থেকে? তাই কোনো বাহানা না করে খেয়ে নাও বলছি। ওনার কথা আমি আর ফেলতে পারলাম না। খেতে খেতেই চোখে ভেসে উঠল কিছু দৃশ্য। মনে পড়ল তার মা মারা যাওয়ার পর আর কেউ এভাবে তাকে শাসন করে করে খাওয়ায়নি। শাসন করে খাওয়ানো তো দূরের কথা, পারলে খাবারই না দিলে বেঁচে যেত। ভাবলো চাচা চাচির ঘর থেকে এবার শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকবে, কিন্তু সেখানের অবস্থা তো আরও খারাপ। যাই হোক, অনেক দিন পর কেউ এভাবে জোর করে খাওয়ালো, তাই চোখের পানিটা কীভাবে যেন চোখ গড়িয়ে পড়তে থাকে। সেটা দেখে আসার মা বলে, কি হয়েছে মা, খাবার ভালো হয়নি? কোথাও কি তোমার ঝাল লাগছে? তার কথায় আমি তড়িঘড়ি করে বললাম, না না আন্টি, আসলেই অতীতের কিছু কথা মনে পড়লো, এমন কিছু না। শুনেই যেন তার বুক থেকে একটা পাথর নেমে গেছে। বুঝলাম মনের দিক থেকে আশা একবারেই ওনার মতো হয়েছে। তিনি বসে আছেন আমার সাথে, তখনই আশা আমার কান্নারত মেয়েটিকে নিয়ে আসে। এসে আমার কোলে দেওয়ার উদ্দেশ্য এসে এইসব কথা বলে। শুনে বললাম, আরে না, ঘুম ভেঙে পরিচিত মানুষকে দেখছে তো, এর জন্য হয়তো কান্না করেছে। আমি হাত ধুয়ে মেয়েকে কোলে নিয়ে আশার রুমে গেলাম। শীতের সকাল, চট্টগ্রামের পুরনো রেল স্টেশনটা যেন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে। বটতলী স্টেশনের সেই ব্রিটিশ আমলের ইটের গায়ে হালকা শ্যাওলা আর কুয়াশার বিন্দুগুলো মিলেমিশে একাকার। কনকনে ঠান্ডা বাতাস বইছে। স্টেশনের চায়ের দোকানগুলো থেকে ধোয়া ওঠা চায়ের সুবাস ভেসে আসছে। সেই জনশূন্য প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে আছেন মেয়র আরসালান চৌধুরী। পরনে দামি ব্ল্যাক ওভারকোট, গলায় সিল্কের মাফলার। মেয়রের ব্যক্তিগত বডিগার্ড আর প্রোটোকল অনেক দূরে দাঁড়িয়ে আছে, কারণ আজ সে মেয়র হিসেবে নন, একজন সাধারণ মানুষের মতো রাইমাকে রিসিভ করতে এসেছে। কুয়াশা ছিঁড়ে ট্রেনের হুইলসেল শোনা যাচ্ছে। আরসালান চৌধুরী তার ঘড়ির দিকে তাকালেন। চোখে মুখে এক অদ্ভুত অস্থিরতা আর আভিজাত্যের লড়াই। চারপাশের সাধারণ মানুষের ভিড় থেকে নিজেকে আলাদা রাখতেন তিনি। একটু দূরে সরে দাঁড়ালেন, শুধু রাইমার আগমনের অপেক্ষায়। কুয়াশার কারণে স্টেশনের সিগন্যাল বাতিগুলো ঘোলাটে হয়ে আছে। রাইমা যখন ট্রেন থেকে নামলো, ওর পরনে একটা ঘিয়ে রঙের চাদর, এক হাতে একটা ছোট ট্রাভেল ব্যাগ, অন্য হাতে নিজের ছোট্ট মেয়েটি। পাশে আশা রয়েছে। এত দূর রাইমাকে একা ছাড়তে চায়নি, তাই আশাও চলে আসছে। সে চট্টগ্রাম সৌন্দর্য দেখে তো বিমোহিত, কিন্তু তাদের কাছে চট্টগ্রামের এই ঐতিহাসিক স্টেশনটা ওর কাছে গোলকধাঁধার মতো লাগছে। ও বারবার এদিক ওদিক তাকাচ্ছে আর মোবাইল স্ক্রিনে খালা তানিয়া বেগমের পাঠানো মেসেজটা চেক করছে। খালা লিখেছিলেন, তোর জন্য লোক পাঠাবো, স্টেশনের মেন গেটের কাছে থাকবি। রাইমা ভিড় এগিয়ে গেটের দিকে যাওয়ার চেষ্টা করছে। ওর কপালে চিন্তার ভাঁজ। এই অচেনা শহরে অচেনা মানুষের ভিড়ে কাকে খুঁজবে ও? ঠিক সেই মুহূর্তে কয়েক পা দূরে দাঁড়িয়ে আছে মেয়র আরসালান চৌধুরী। মেয়রের গম্ভীর উপস্থিতি চারপাশের হট্টগোল থেকে তাকে আলাদা করে রেখেছে, কিন্তু রাইমা তাকে চেনে না। সে ভাবছে, খালা কি তবে এই দামি পোশাক পরা লোকটাকেই পাঠিয়েছে, নাকি অন্য কেউ? রাইমা নিজের মনের বিড়বিড় করছে। তানিয়া খালা তো নাম বলেনি, শুধু বলল একজন আসবে। এই লোকটা কি সে? না, হতেই পারে না এই লোক। বলে রাইমা আরসালানকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। রাইমা পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় তার গায়ের চাদরের বাতাসার মেঠো সুবাস আরসালানকে এক ধাক্কায় 20 বছর পেছনে নিয়ে গেল। তখন সে মেয়র আরসালান চৌধুরী নয়, সে
কিশোর আরসালান তার খালার সেই পুরনো দাসের বাড়ির বারান্দায় বসে সে একটা ছোট্ট মেয়েকে দেখেছিল। কুয়াশা ভেজা কোনো এক শীতের সকালে তানিয়া খালার বাড়িতে প্রথম রাইমাকে দেখেছিল সে। ফ্রক পরা ছোট রাইমা তার পুতুল নিয়ে বারান্দায় খেলছিল। আরসালান খুব লাজুক ছিল বলে কথা বলতে পারেনি, শুধু দূর থেকে আর চোখে দেখছিল। তখন রাইমা একটা জেদ ধরেছিল যে সে নীল ফুল ছাড়া ভাত খাবে না। আরসালান তখন বাগান থেকে একটা নীল অপরাজিতা ছিঁড়ে এনে তার পুতুলের পাশে রেখে পালিয়ে গিয়েছিল। সেই ছোট্ট রাইমার চোখের চঞ্চলতা আর আজকের এই বড় হয়ে যাওয়া রাইমার চোখের চাহনি ঠিক এক। স্মৃতির খড় কাটতেই আরসালান চৌধুরী দেখলেন রাইমা অনেক দূর এগিয়ে গেছে। হাতের নীল অপরাজিতার তোড়া তার দিকে তাকিয়ে তিনি ম্লান হাসলেন, বিড়বিড় করে বললেন, আপনার কি আমাকে মনে নেই রাইমা? নাকি বড় হওয়ার সাথে সাথে সেই নীল ফুলের স্মৃতিটাও হারিয়ে ফেলেছেন? রাইমা যখন তার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই আরসালানের সে গম্ভীর কণ্ঠস্বর পুরো প্ল্যাটফর্মের কোলাহল ছাপিয়ে রাইমার কানে পৌঁছালো। রাইমা তখন মাত্র 2 পা এগিয়েছে, ঠিক তখনই পেছন থেকে এক গমগমে কণ্ঠ ভেসে এলো। রাইমা! নামটা শুনে রাইমা থমকে দাঁড়ালো। সে নিশ্চিত এই শহরে তাকে নাম ধরে ডাকার মতো কেউ নেই। সে ধীরে ধীরে পিছনে ফিরল। আরসালান চৌধুরী তার দিকে এক বিন্দু না ঝুঁকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শীতল গলায় বললেন, রাইমা, পুরো শহর আমাকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে থাকে, আর আমি এখানে 1 ঘন্টা আপনার জন্য দাঁড়িয়েছিলাম। নেহাত মা বলেছে তাই আমি এসেছি, নয়তো আমি আরসালান চৌধুরী কখনোই এখানে আসতাম না। তার চোখে তখন ক্ষোভ আর পুরনো স্মৃতির এক অদ্ভুত মিশ্রণ। রাইমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না এই দামি পোশাক পরা মানুষটাকে, আর কেনই বা সে তাকে চেনে। কড়া কথা শুনে রাইমা প্রথমে থতমত খেয়ে গেল, কিন্তু পরক্ষণেই তানিয়া খালার কথা মনে হতেই সবটা পরিষ্কার হতে শুরু করলো। আরসালান চৌধুরীর কথাগুলো শেষ হওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য প্ল্যাটফর্মে যেন পিনপিতন নীরবতা নেমে এলো। রাইমা বড় বড় চোখে লোকটার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই কণ্ঠস্বরটা যেন চেনা, আবার চেনাও না। ঠিক তখনই তার মস্তিষ্কে একটা বিদ্যুৎ খেলে গেল। তানিয়া খালা বলেছিলেন একজন বিশেষ মানুষ আসবে। রাইমা আমতা আমতা করে বলল, আপনি আপনি কি তানিয়া খালার পাঠানো সেই লোক? কিন্তু উনি তো বলেননি যে? ওর কথা শেষ হওয়ার আগেই ও লোকটার আভিজাত্য দেখে কুঁকড়ে গেল। মনে মনে ভাবল, এত বড় একজন মানুষ আমার জন্য 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, আর আমি তাকে সাধারণ কেউ ভেবে পাশ কাটিয়ে যাচ্ছিলাম। খানিকটা ধাতস্থ হয়ে রাইমা একটু সাহস সঞ্চয় করে বলল, আমি দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি। কিন্তু আপনিও তো আমাকে আগে থেকে জানতেন। আমি তো এই শহরে প্রথমবার এসেছি, আপনাকে তো চিনতাম না। আপনি কি পারতেন না নিজ থেকে এগিয়ে এসে পরিচয় দিতে? শুধু এগো নিয়ে দাঁড়িয়ে থেকে আমাকে এভাবে অপমান করার কি খুব দরকার ছিল? আরসালান চৌধুরী রাইমার চোখের দিকে স্থির হয়ে তাকালেন। সেই পুরনো স্মৃতির সেই ছোট্ট রাইমার চঞ্চলতা আজ স্পষ্ট প্রতিবাদে রূপ নিয়েছে। তিনি পকেট থেকে গাড়ির চাবিটা বের করতে করতে ম্লান হাসলেন। সে হেসে বলল, পরিচয় আমি দিতাম রাইমা, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম এই 20 বছরে আপনি আমাকে কতটা মনে রেখেছেন। আরসালান চৌধুরীর সে গম্ভীর কথার পর রাইমার আর কিছু বলার সাহস হলো না। এক অদ্ভুত অপরাধবোধ আর বিস্ময় তাকে ঘিরে ধরল, কিন্তু আরসালান তাকে আর কোনো কথা বলার সুযোগ দিলেন না। তার চোখে মুখে তখন এক পাথুরে গাম্ভীর্য। আরসালান পকেট থেকে হাত বের করে ইশারায় তার কালো রঙের দামি ল্যান্ড ক্রুজার গাড়িটা দেখালেন। ড্রাইভার ততক্ষণে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। আরসালান রাইমার চোখের দিকে না তাকিয়ে খুব নিচু কিন্তু আদেশের সুরে বললেন, গাড়িতে বসুন, আপনার তানিয়া খালস আপনার জন্য অপেক্ষা করছেন। কোনো অনুরোধ নয়, এটা ছিল সরাসরি নির্দেশ।
রাইমা কিছুটা থতমত খেয়ে ব্যাগটা শক্ত করে ধরলো। সে বুঝতে পারল এই লোকটার সাথে তর্ক করে জেতা সম্ভব নয়। রাইমা নিঃশব্দে গাড়ির পেছনের সিটে গিয়ে বসলো। আরসালান নিজের সামনের সিটে বসলেন। পুরো গাড়িতে এক থমথমে নীরবতা। গাড়িটা স্টেশনের জটলা ছাড়িয়ে চট্টগ্রামের কুয়াশা ভেজা পিচঢালা রাস্তা দিয়ে খালার বাসের উদ্দেশ্যে রওনা দিল। জানালার বাইরে দ্রুত বেগে শহরটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু আরসালান একবারও পিছনে আয়নায় রাইমার দিকে তাকালেন না। তার দৃষ্টি সামনের রাস্তার দিকে নিবদ্ধ, যেন সে রাইমার অস্তিত্বকেই অস্বীকার করতে চাইছেন। যদিও তার মন জুড়ে এখন সেই 20 বছর আগের নীল অপরাজিতার স্মৃতি। গাড়ির ভেতরে এক শ্বাসরুদ্ধকর নীরবতা। চট্টগ্রামের কুয়াশা ভেজা আঁকাবাঁকা রাস্তা দিয়ে দামি ল্যান্ড ক্রুজারটা যখন স্মুথলি এগিয়ে যাচ্ছে, তখন আরসালান ড্যাশবোর্ডের মিউজিক সিস্টেমে হাত ছোঁয়ালেন। হালকা ভলিউমে বেজে উঠল হেমন্ত মুখোপাধ্যায়ের সেই চিরচেনা গান, তুমি বলো দূরে দূরে কত দূরে। গানের লিরিকগুলো যেন ওই মুহূর্তেই বাতাসের সাথে মিশে এক অদ্ভুত হাহাকার তৈরি করলো। জানালার বাইরে বন্দর নগরীর ব্যস্ততা শুরু হয়েছে, কিন্তু গাড়ির ভেতরের জগৎটা যেন থমকে আছে। আরসালান স্টিয়ারিংয়ে এক হাত রেখে বাইরের দিকে তাকিয়ে আছেন। তার চোখে মেয়রের সেই কঠোরতা নেই, বরং সেখানে খেলা করছে এক গভীর বিষাদ। তিনি ভাবছেন 20টা বছর কত দ্রুত কেটে গেল। যে মেয়েটার জন্য তিনি আজও অবচেতন মনে নীল ফুল খুঁজে বেড়ায়, সেই মেয়েটি আজ তার ঠিক পেছনে বসে থেকেও তাকে চিনতে পারছে না। এই দূরত্ব কি গানের সুরের চেয়েও বেশি দীর্ঘ? রাইমা পেছনের সিটে কোগড়ে বসে আছে। তার অস্বস্তি যেন কাটছেই না। আরসালানের সেই নীল অপরাজিতার কথাটা তার মাথায় বারবার ঘুরছে। অবচেতনে রাইমারও মনে পড়ছে ধোঁয়াশা মাখা একটা শৈশব, যেখানে একজোড়া চোখ তাকে সব সময় আগলে রাখত। কিন্তু সেই কিশোর আর এই বিশাল ব্যক্তিত্বের মেয়র কি একই মানুষ? গাড়ির এসির ঠান্ডায় রাইমা নিজের চাদরটা আরও জড়িয়ে নিল। আরসালান আয়নায় একবার রাইমার প্রতিচ্ছবি দেখলেন। তার মনে হলো দূরত্বটা শুধু কিলোমিটারের নয়, দূরত্বটা আসলে অভিমানে জমে থাকা পাহাড়ের মতো। গানটা শেষ হওয়ার আগেই আরসালান মৃদু স্বরে ড্রাইভারকে বলল, গাড়ির এসিটা একটু কমিয়ে দাও, ওর হয়তো ঠান্ডা লাগছে। নিজের অজান্তেই আরসালানের কণ্ঠে সে আদেশের বদলে এক পুরনো মায়া ফুটে উঠল, যা রাইমার বুকটাকে অজানা এক কাঁপুনিতে কাঁপিয়ে দিল। সে নিজের মেয়েকে আর একটু চেপে ধরল। গল্প নতুন প্রণয়। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।